আজকে যে বিষয়টা নিয়ে কথা বললো সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে এমন একটা মানে আমার কাছে মনে হয় সবচেয়ে জঘন্যতম ব্যাপার, যে আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় যে ভালো নাম্বার ভালো রেজাল্ট করলেই ভালো কিছু পাওয়া যাবে, কিন্তু এটা শেখানো হয় না যে যে আমাদের মনের ইচ্ছা, মানে যে সাবজেক্টটা আমাদের পড়তে ভালো লাগে সেইটা নিয়ে যদি আমরা কেরিয়ারে উন্নতি করতে পারি, তাহলে আমাদের হয়তো জীবনে আমরা অন্য কিছু করতে পারতাম। যেমন উদাহরণ হিসাবে যদি বলা হয়, কারো অঙ্ক ভালো লাগে, কারো ফিজিক্স ভালো লাগে, কারো ইতিহাস ভালো লাগে, কারো ভূগোল ভালো লাগে, কারো বাংলা ভালো লাগে, আরও যা সাবজেক্ট আছে। কিন্তু না, যার সায়েন্স পড়তে ভালো লাগে তাকে জোর করে ইতিহাস ভূগোল পড়ানো হচ্ছে, আর আর যার হচ্ছে ইতিহাস ভূগোল ভালো লাগে তাকে জোর করে সায়েন্স পড়ানো হচ্ছে। আর এর ফলে দেখা যায় যে মানে এই অনীহা থেকে একটা বাজে ব্যাপার এবং বাজে পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীকালে যখন চাকরি ক্ষেত্রে এই মানে আমাদের জীবনের যেটা আমরা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হিসেবে পেছনে ফেলে দিয়ে আসি, সেইটা যখন আমাদের চাকরির ক্ষেত্রে মেন বা প্রধান মুখ্য জিনিস হয়ে যায়, তখন কিন্তু আমরা সেই জায়গায় গিয়ে আফসোস করি বা হা হুতাশ করি। কারণ কারোর যদি দেখা গেল অঙ্ক ভালো লাগে না, সে কোনো রকমে মাধ্যমিক পাস করে সে 12 ক্লাসে তার মনের মতো সাবজেক্ট নিয়ে পড়ে সে ভালো নাম্বার পেল, কিন্তু যখন সে চাকরি ক্ষেত্রে যাচ্ছে তখন তাকে আবার সেই অঙ্ক নিয়েই তাকে আবার কারবার করতে হয়। আর তার থেকেও বড় কথা যে এই যে 9-10 অঙ্ক বা ত্রিকোণমিতির সময়, ট্রেনের দূরত্ব ইত্যাদি ইত্যাদি যে সমস্ত আমাদের চাকরির পরীক্ষায় এই সমস্ত অঙ্ক দেয়, এগুলো আমাদের চাকরি জীবনে কোন মানে কি কাজে লাগে? আমাদের চাকরি জীবনে কি এই অঙ্কের কোনো কাজ আছে? যে একটা ট্রেন একটা স্টেশনকে কত ঘন্টায় পেরিয়ে চলে গেল, সেখানে যখন আমি মানে একটা কম্পিউটারে বসে ডাটা এন্ট্রি করছি, সেখানে আমার এই অঙ্কের কোন প্রয়োজন হচ্ছে? অঙ্ক দিয়ে কি আমাদের জাস্ট যে মানে বা এই যে পরীক্ষা নিয়ে জাস্ট আমাদের মেধা তালিকায় দেখায় যে নম্বর পেয়েছে মানে হচ্ছে ইন্টেলিজেন্স, বা ভালো নম্বর পেয়ে ভালোভাবে চাকরি পাচ্ছে মানে এই হচ্ছে ইন্টেলিজেন্স। কিন্তু এমন অনেক স্টুডেন্ট বা অনেক লোকজন বা অনেকেই আছে যারা হয়তো তাদের মানে এই সাবজেক্টে হয়তো তাদের নলেজ নেই, কিন্তু তারা কাজের ক্ষেত্রে তাদের পারফরমেন্স দেখা যায় এমন উচ্চতর, বা তারা সেই সাবজেক্টটা মানে যেটার বিষয়ে কাজ করছে সেই বিষয়টা তার অভিজ্ঞতা দেখা গেল তার উপরে যে রয়েছে তার থেকেও বেশি। তাহলে তখন আমার প্রশ্ন যে তাহলে এই অঙ্ক দিয়ে তাহলে কোন লাভ হয়েছে, আর কোন মানে কোন জিনিস বা কোন মহান কাজ আমাদের উদ্ধার হয়ে গেল, যে আমরা এই অঙ্ক করে এত কিছু করে ফার্স্ট হওয়ার পরে যে আমার থেকে নিচুতে রয়েছে তার যে জ্ঞানের বা তার যে এক্সপিরিয়েন্স আমার থেকে বেশি, আর আমি জাস্ট আমার এই নাম্বারের ভিত্তিতে আমি উপরে বসে আমার এক্সপিরিয়েন্স বা আমার মেধা বা আমার অভিজ্ঞতা কোনো মূল্য মানে তার থেকেও কম, তাহলে প্রমোশন হিসেবে কিন্তু আমার নিচে এসে তাকে উপরে উঠিয়ে দেওয়া উচিত। কিন্তু না, তখন হচ্ছে দেখা যায় যে আমি কত নাম্বার পেয়েছি আর সে কত নাম্বার পেয়েছে তুলনা ডিফারেন্স করে তাকে নিচে নামিয়ে দেওয়া, এবং যার যোগ্যতা নেই তাকে উপরে উঠিয়ে দেওয়া। তারপরে এই সমস্যা দেখা যায় যে যার এই বিষয়ে বা ওই জিনিসটা নিয়ে যার দক্ষতাই নেই, সে শুধু পুঁথিগত বিদ্যা নিয়ে বসে রয়েছে,
এবং কাজ করতে গেলে তাকে প্রতিপদে তখন সমস্যার সম্মুখীন হতে হয় এবং তখন তাকে সেই নিচু তলার কর্মীকে গিয়েই জিজ্ঞেস করে সেই সমস্যার সমাধান করতে হয়। আমার বক্তব্য এটাই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় শুনেছিলাম যে পরিবর্তন আসবে, যে যার যেটা ভালো লাগে সে সেইটা নিয়েই ছোটোবেলা থেকে এগোতে পারবে এবং সেই বিষয় নিয়ে তার মানে আগ্রহ পরবর্তীকালে সে যদি কিছু করতে যায় তাহলে সে অবশ্যই করতে পারবে। যেমন ইতিহাস বা ভূগোল, এই দুটো সাবজেক্ট নিয়ে যারা পড়তে যায়, ইতিহাসে অনেক জিনিস আছে, অনেক কিছু জানা আছে। আর ভূগোলের যে মহাবিশ্ব, জলবায়ু, তারপর হচ্ছে মাটি, পৃথিবী, তারপর অনেক কিছু জানা আছে। তাহলে যে এই ভূগোল নিয়ে পড়তে হয় তাকে তাহলে এই 1000টা সাবজেক্ট মাথায় নিয়ে তাকে চাপ নিয়ে কেন তাকে বসে থাকতে হবে? তাকে সে যদি তার নিজের লক্ষ্য বা যে সাবজেক্টটা সে ভালোবাসে সেটা নিয়েই সে যদি পড়াশোনা করতো তাহলে তো আমাদের সমাজে ভালো উন্নতি হতো, আরও নতুন নতুন কিছু খোঁজ করতে পারতো। কিন্তু না, তাকে সেই মানে নাম্বারের পিছনে দৌড়াতে দৌড়াতে তার যে ভালো লাগার বিষয়টা ছিল সেটার থেকে সে একজন ডাইভার্ট হয়ে যায়। পরবর্তীকালে গিয়ে দেখা গেলো তার দ্বারা কোনো উন্নতি কিছু কাজ হতো সেটা না হয়ে পরবর্তীকালে সে হচ্ছে এই 2টো 5টা ডিউটি করছে এবং বাড়িতে বসে আফসোস করছে আমি এইটা করতে পারতাম কিন্তু আমার নাম্বার ছিল না বা আমার যোগ্যতা ছিল না। আমার একটাই কথা যে এই এরকম শিক্ষা বা এরকম ব্যবস্থাপনা কেন? মেধা অবশ্যই করা হবে, মেধা যাচাই করা হবে, কিন্তু মেধাকে যাচাই করে সেইটা যদি আমি কাজেই না লাগাতে পারলাম তাহলে আমার সেই মেধা বা সেই ডিগ্রির কোনো মূল্য আছে? যেমন আমি একজন ডিএলএড করা, টিচার্স ট্রেনিং যেটাকে বলে, সেই করা ফার্স্ট ক্লাস পাওয়া একজন ব্যক্তি, কিন্তু আমাদের যখন আমরা স্কুলে পড়াতে গেছি, আমরা এখন ট্রেনিং পিরিয়ডই স্কুলে যখন পড়াতে গেছি তখন আমরা বাচ্চাদের সাথে কমিউনিকেশান করেছি। আমরা স্কুলে ট্রেনিং করার সময় যে সমস্ত জিনিস শিখেছি তার মধ্যে মাত্র 2টো জিনিসই লেগেছে। এক হচ্ছে আমাদের যে সমস্ত চার্ট বানিয়েছিল সেইগুলো, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বলার ধরন বা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ। এই 2টো জিনিসই কোনো কাজে লেগেছে। বাদবাকি আমাদের এই 1000টা জিনিস করানো হচ্ছে, 1000টা জিনিস শেখানো হচ্ছে, তার মধ্যে একটা জিনিসও কাজে লাগেনি। আর তারপরে পরবর্তীকালে যখন আমাদের বন্ধুবান্ধবরা স্কুলে চাকরি পেয়ে গেছে তখন তাদের তো আর মনেই হয় না যে এই সমস্ত মানে আমাদের ডিএলএড করার সময় যে সমস্ত জিনিস শিখেছি তার শিখি অংশ তারা ওখানে গিয়ে অ্যাপ্লাই করেছে। তাহলে আমরা যে এত টাকা পয়সা খরচ করে আমরা এই যে মেধাটা নিলাম, তাহলে এটা তো পুরো মানে আমাদের শূন্যর মধ্যেই দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আমাদের শুধু ওই একটাই নাম্বার যে আমরা ফার্স্ট ক্লাস পেয়েছি এবং আমাদের একটা ফার্স্ট ক্লাস দেওয়ার তাকমা রয়েছে, এইটা দেখে আমাদের যোগ্যতা বিচার করা হচ্ছে। তা আমার বক্তব্য এটাই যে এই শিক্ষা ব্যবস্থাটাকে যদি মানে সহজভাবে এবং যেটা ছোটোবেলা থেকে ভালোবাসে সেই বিষয় নিয়ে সে যদি এগোতে পারতো তাহলে দেশের কেন এই পুরো মানে সমাজে উন্নতি হতেই। আর মানুষ হচ্ছে হতাশ কখন হয়? যখন তার এই সমস্ত মানে এত বছর তার পরিশ্রম যখন সে দেখে যে তার ফলাফল 0, তখন সে হতাশ হয়ে পড়ে। আমাদের মানে ভারতবর্ষে শুনেছি অনেক বড় বড় পরীক্ষা হয়, আইপিএস, আইএএস, কিন্তু তারা এখন
এই সমস্ত পরীক্ষা দিয়ে মানলাম যে হ্যাঁ এই পরীক্ষার জন্য একটা পাস করার জন্য মিনিমাম একটা যোগ্যতা লাগে, কিন্তু তারা এখন যোগ্যতা অর্জন করে তারা এখন এসে টেবিলে বসে টেবিলে বসে তাদের হয়তো সবাই এক নয়, কেউ তাদের ক্ষমতার মিসইউজ করে আবার কেউ তাদের ক্ষমতাকে ভালো কাজে লাগায়। যারা মিসইউজ করছে তারা তাহলে তাদের তখন এই যে তারা যে এত কিছু পড়াশোনা করে তাদের যে যোগ্যতার যে মিসইউজ করছে সেটার দায়ভার কে নেবে? তাহলে এই যে এই বদলে একজন মানে যে পড়াশোনা করেনি এবং যার এই বিষয়টা নিয়ে নলেজ আছে তাকে যদি বসানো হতো সে নিশ্চয়ই এই পদে মর্যাদা রাখতো। না, আমার কাউকে আমি ছোট করছি না বা কাউকে আমি আঘাত করার জন্য এই কথা বলছি না। আমি জাস্ট বলছি যে এই যে এত কাঠখড় পুড়িয়ে আমরা যখন পড়াশুনো করে আমরা যখন আইপিএস আইএএস বা আরও বড় বড় পোস্টে গিয়ে বসি, তাহলে সেই পোস্টে বসার সাথে আমাদের এই যে এতদিনে এত পরিশ্রম কাঠখড় পোড়ানোর মানেটা কি? আমাদের তো গিয়ে ওখানে গিয়ে তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা নিয়ে তো আমরা আলোচনা করি না। আমাদের ওইখানে বসে আমাদের মানুষজনকে কী করে আমরা সাহায্য করতে পারবো, আমরা দেশের উন্নতি কী করে করতে পারবো সেই চিন্তাই করি। তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা আরও হিজিবিজি যে সমস্ত জিনিস আমরা প্রশ্নে লিখে আসি বা উত্তর দিয়ে আসি এবং সেই প্রশ্নের উত্তরের ভিত্তিতে আমাদের যখন যোগ্যতা নির্ভর করা হয়, তাহলে এটা কেন? তাহলে আমাদের তো সেই টেবিলে বসে আমাদের তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাই শেখানো উচিত না? কি না অন্য কিছু শেখানো উচিত? মানুষকে মানুষ হওয়ার জন্য না হয় মানলাম যে পড়াশোনা বা যোগ্যতার জন্য কিছু না জ্ঞানের অর্জন করতে হয়, কিন্তু সেই জ্ঞানকে যদি আমি কাজেই না লাগাতে পারলাম পরবর্তীকালে আমার কর্মজীবনে, তাহলে সেই জ্ঞান অর্জন তো পুরোপুরি বৃথা হয়ে গেল। তা আমার বক্তব্য এটাই যে এই যে কম্পিউটার সায়েন্স বা ইতিহাস ভূগোল এই বিষয়ে যদি কেউ ভালো লাগে, তাহলে সে যখন ছোটোবেলা থেকে এই একটা বিষয় নিয়ে সে যখন পুরোপুরি ফোকাস করে সে যখন তার বড় পর্যায়ে যাবে, সে যখন এই বিষয় নিয়ে আরও জ্ঞান অর্জন করবে, সে নিশ্চয়ই অনেক কিছু আবিষ্কার করবে, অনেক কিছু সেখানে পাবে এবং অনেক কিছু আমাদের সমাজে কাজে লাগে এমন কিছু নিশ্চয়ই করতে পারবে। এই আমি মাঝে মাঝে কতটা সত্যি জানি না, মাঝে মাঝে নিউজে দেখা যায় যে অমুক জায়গায় অমুক বানিয়ে বা অমুক কিছু করে সে একটা জিনিস আবিষ্কার করে ফেলেছে। এই কিছুদিন আমি দেখছিলাম যে রিসাইকেল মানে প্লাস্টিকের বোতল রিসাইকেল করে সেখান থেকে পেট্রোল বা গাড়ি চালানোর মতো জ্বালানি তৈরি করে ফেলেছে। তাহলে সে তার মানে তার কথা বা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হলো তো সে বেশি কিছু পড়াশোনা করেনি, কিন্তু তার যে এই যে মেকানিক বা এই যে তার যে জ্ঞান সেটা নিশ্চয়ই সে ওই বই পড়ে আনেনি, সে তার নিজের বাস্তব অভিজ্ঞতা সে সেটাকে প্র্যাকটিক্যাল করে করে সেই অভিজ্ঞতা অর্জন করেছে এবং সেটাকে অ্যাপ্লাই করে সে নিশ্চয়ই সেই রিসাইকেল বোতল থেকে পেট্রোল তৈরি করতে পারছে। তাহলে আমাদের যে পড়াশুনো করেই যে আমাদের সমাজে উন্নতির বা উন্নতির পথপ্রদর্শক হতে হবে এমন তো নয়। তাহলে আমাদের সমাজ তাহলে এই শিক্ষাগত যোগ্যতাযুক্ত মানুষদেরই কেন প্রায়োরিটি দেয় বেশি? যার কাছে শিক্ষা বা পুঁথিগত গুণ নেই কিন্তু তার কাছে এখন ডিগ্রি বা মেধা আছে, নিশ্চয়ই তাকে তাহলে সমাজ তাকে তাহলে তার যোগ্যতা বা তার মর্যাদা দিতে পারে। যদি মর্যাদা দিতে না পারে তার এই আবিষ্কারটা নিয়ে অন্তত
কিছু না হোক সরকারের একবার তো ভেবে দেখা উচিত যে সে তার যোগ্যতা নেই ঠিকই, কিন্তু সে আহ, একটা ভালো কাজ করেছে, এটাকে অন্তত কিছু না হোক কিছু করতে না পারে এটাকে তো অন্তত বাহবা দেওয়া উচিত। কিন্তু না, আমরা দেখি যে এই সমস্ত কাজে কোনো মানে ভ্যালু বা কিছুই কেউ দিতে যায় না। আমরা নিজেরাই মানে সাধারণ মানুষেরই দিই না যখন, তখন আমাদের সরকার বা আমাদের উপরে যে যে সমস্ত লোকজন রয়েছে তারাই বা কেন দিতে যাবে। আমার বক্তব্য এটাই যে শিক্ষাগত যোগ্যতাকে একটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যেখানে শিশু সেই বিষয়টা নিয়ে তার দিকে বা সেই বিষয়টা নিয়ে সে জ্ঞান অর্জন করতে হবে যে বিষয়টা তার হচ্ছে ভালো লাগে। তার ভালো লাগার উপরেই হচ্ছে তার মেধা বা তার কর্মজীবন নির্ধারণ করা হোক। যে তার যোগ্যতার উপর বা হচ্ছে তার ক্ষমতার উপর। সমাজে কত লোক এরকম মানে তাদের কত মানে জ্ঞান আছে বা তাদের যোগ্যতা আছে, শুধু তাদের এই ডিগ্রি নেই বা সকল যেটা আমাদের দেখাতে হয় যে আমাদের কাছে ডিগ্রি আছে, সেই অভাবে তারা তাদের মানে আবিষ্কার বা তাদের ক্রিয়েটিভিটি দেখাতে পারে না। এবং বিভিন্ন রিয়েলিটি শোতে এই সমস্ত ক্রিয়েটিভিটি দেখানোর জন্য আসে, কিন্তু আমার তো দেখে মনে হয় না সেগুলো আদৌ আসল বা আদৌ সেগুলো ঠিক। আমার শুধু একটাই আফসোস যে শিশুদের যখন এখন পাঠ্য ব্যবস্থায় জানি না কী হয়েছে, আমাদের সময় যে খুব আহামরি ভালো ছিল তেমনও নয়, এখনও সেই ইয়ে আছে, শুধু ক্রিয়েটিভিটি কিছু নতুন নতুন হয়েছে। তাদের নতুনভাবে তাদের পড়াশোনাতে ভালো লাগে, বিভিন্ন কার্যকলাপে বা বিভিন্ন প্রদর্শনী করিয়ে তাদের সেই জিনিসটাকে ভালো লাগানো বা সেই জিনিসটার প্রতি আগ্রহ তৈরি করা হয়। এবং তারা যখন মানে ছোটোবেলা থেকে যখন স্কুলে আসে তাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা তাদের সাইন যেটা বলে সাইন ল্যাঙ্গুয়েজ সেইভাবে তাদের পড়ানো হয়। কিন্তু যখন একটু বড় হয় বা বড় ক্লাসে ওঠে তখন তার যে বিষয়টা নিয়ে ভালো লাগে সেই বিষয়টার প্রতি কিন্তু সে আর এগোতে পারে না, কেননা তাকে আরও 4-5টা বিষয় তার মাথার মধ্যে ঢোকানো হয়। আমাদের মানে সেই 4-5টা বিষয় যখন মাথায় ঢোকাতে হয় তখন তার যে ভালো লাগা বিষয়টা সেটার থেকে সে কিন্তু আস্তে আস্তে ডিস্ট্র্যাক্ট হতে থাকে। এবং পরবর্তীকালে এখন কলেজ লাইফে গিয়ে সেই বিষয়টা নিয়ে সে এখন পড়াশোনা শুরু করে, তার আগে সে এত সেই বিষয় নিয়ে ঝামেলা বা বাড়িতে অশান্তি শিকার হয়, তখন তার আর সেই বিষয়ের প্রতি ভালোবাসা থাকে না। এবং কিছু লোক আছে যারা হচ্ছে মানে তাদের তাদের জীবনের অর্ধেক সময় হচ্ছে পুঁথিগত বিদ্যা অর্জন করতে করতেই কাটিয়ে দেয়। আর কিছু লোক আছে যে তারা তাদের জীবনের অর্ধেক সময় আগেই তারা হচ্ছে তাদের নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে দুনিয়াকে জয় করে নেয়। আমি হিসাব করে একটা বলি যে আমাদের সমাজে তো অনেক লোক আছে গোল্ড মেডেলিস্ট, এই মেডেলিস্ট, পিএইচডি করা, কিন্তু যখন তারা তাদের মানে একটা বেসিক জিনিস নিয়ে যখন বলতে যায় তারা কিন্তু সেটা পারে না। কিন্তু তাদের সেই মানে তারা যে বিষয়ে পিএইচডি করেছে এবং সেই বিষয় নিয়ে তাদের যখন গভীর থেকে গভীরতম বিষয়ে প্রশ্ন করা হয় তারা কিন্তু উত্তর দিতে পারে। অ্যাকচুয়ালি কেন, যে তাদের এই বিষয়টা ভালো লাগে বা ভালো লেগেছিল বলে তারা একটা মনোযোগ দিয়ে পড়েছে। আমি যদি মানে সবচেয়ে আমাদের সমাজে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে অঙ্ক।
এবং কেউ যদি অঙ্ক নিয়ে পিএইচডি মাস্টার ডিগ্রি আরও কত কি আছে সেই করে যখন সে একটা পরিপক্ক মানে একজন জ্ঞানী, ওনার সেই বিষয়ের প্রতি মানে সূক্ষ্ম থেকে বড় সব জ্ঞানী আছে, তিনি যখন সেই জ্ঞানটা অন্যকে প্রদান করেন তখন কিন্তু তিনি সেটাকে সহজভাবে এবং মানে সেটাকে একদম সরলভাবে অন্যকে প্রদান করতে হয়। কিন্তু এই বিষয়টাই যখন আমরা আমাদের ভালো লাগে না, আমরা যখন তার থেকে গ্রহণ করার জন্য যাই, কারণ আমাদের কাছে দূর এই বিষয় ভালো লাগছে না, তিনি কিন্তু আমাদের সরলভাবে বুঝিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের যেহেতু এই বিষয়টা ভালো লাগে না তাই জন্য আমরা সেই বিষয়টা গ্রহণ করতে চাই না। কিন্তু ওই মাস্টারমশাই যখন বিরতি দেওয়ার জন্য তার সাথে থাকা যে পারিপার্শ্বিক সাবজেক্ট নিয়ে সে যখন আলোচনা করে, তার মধ্যে যখন আমাদের ভালো লাগার কোনো বিষয় চলে আসে আমরা কিন্তু ইন্টারেস্ট সহকারে শুনি। যেমন আমার যিনি শিক্ষক ছিলেন তিনি অঙ্ক করাতে করাতে আমাদের বোরিং লাগলে তিনি আমাদের ইতিহাসের গল্প পড়াতেন, ভূগোলের গল্প শোনাতেন, এবং যে আমাদের বাংলা সাহিত্যের যে সমস্ত সাহিত্যিক রয়েছেন তাদের বিভিন্ন উপন্যাসে কিছু কিছু অংশ উনি আমাদের শোনাতেন। এবং আমার বিশেষ করে ইতিহাস কিংবা ভূগোল বিষয়টা আমার যেহেতু ভালো লাগতো তাই জন্য আমার ওই বিষয়ের প্রতি আমার আরও আগ্রহ তৈরি হতো। পরবর্তীকালে বাড়িতে এসে ওই স্যারের যেটুকু বলেছে সেইটুকুই আমি নোট করে রাখতাম বা সেই জিনিসটা নিয়ে আরও গভীরে ঢুকে পড়াশোনা করতাম, এবং পরবর্তীকালে আমি কোনো না কোনোভাবে ফল পেয়েছি। কিন্তু উনি যে বিষয়টা এক্সপার্ট অঙ্ক, সেই বিষয়ে যখন উনি আমাকে হাজারবার বোঝাতে চেয়েছেন আমি ওনার কাছে ফেল হয়ে রয়েছি, বিকজ আমার ওই সাবজেক্টটা ভালো লাগতো না। আমার যে বিষয়টা ভালো লাগতো সেই বিষয়টার প্রতি যদি কেউ তখনও মানে আগ্রহ দেখায়নি বা দেখানোর চেষ্টাও করেনি। তাই যখন আধুনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি যখন কথা বলছি, তাই আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমাদের সবার আগে ফোকাস করা উচিত যে একটা বাচ্চা যখন 6 বা 7 উঠছে তার কোন সাবজেক্ট পড়তে সবচেয়ে বেশি ভালো লাগছে, সে কোন বিষয়ে তার পরবর্তীকালে সে কেরিয়ার নিয়ে চিন্তাভাবনা করছে, এইগুলো সবার আগে জানা উচিত। আর সবচেয়ে মানে আমার সবচেয়ে বেশি এটা খারাপ লাগে এবং এটা একদমই করা উচিত নয় যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা জাজমেন্ট কোন বিষয় করবে। একজন শিক্ষক যিনি তার কঠোর পরিশ্রম করে তিনি স্কুলে গিয়ে পড়াচ্ছেন, তার ভ্যালু বেশি না যে বাড়িতে সামান্য পয়সা আয় করার জন্য তিনি এখন বাড়িতে এসে তাকে জাজমেন্ট করে তার ভ্যালু বা তার যে সেই বাড়িতে এসে পড়িয়েছে এখন তাকে বলে দিচ্ছে এর দ্বারা কিছু হবে না। আর স্কুলের শিক্ষক যখন পড়িয়ে তাকে বলছে যে এ পরবর্তীকালে বড় কিছু করবে, তাহলে কার কথা আমরা শুনবো? জাজমেন্ট করা আমি মনে করি ঠিক না, কিন্তু আমাদের একজন পাস করা শিক্ষক যিনি প্রকৃত সেই জায়গাটা বা সেই সময়টা পেরিয়ে এসে তিনি এখন আমাদের পড়ানোর জন্য এসছেন স্কুলে, তার নিশ্চয়ই মোটিভেশনটাকে হাই রাখার জন্যই তিনি তার বিভিন্ন বেস্ট বা বিভিন্ন কার্যকলাপের মধ্যে তিনি বাচ্চাদের মনের যে সমস্যা আছে সেগুলো দূর করবেন। আর যে বাড়িতে যে গৃহশিক্ষক সামান্য পয়সা আয় করার জন্য উনি আসছেন, উনি তাহলে কী করে জাজমেন্ট করে দেবেন যে এর দ্বারা কিছু হবে না? একটা আমি আবারও বলছি, একটা আম গাছকে আমি একদিনে পুঁতে পরদিন আমি মনে করবো যে আম হবে, এমন তো নয়। তাকে যত্ন করতে হবে, তার পিছনে 5-6 বছর টাইম দিতে হবে, তবেই না সে
ফল দেবে। যে উদাহরণ হিসেবে আমাদের অনেকেই বাঁশ গাছের গল্প বলে। বাঁশ, যে বাঁশ হচ্ছে যখন মাটিতে দেওয়া হয় 5-6 বছর, 2-3 বছর সে মানে তার কোনো কিছু চিহ্নই পাওয়া যায় না। 3 বছরের মাথায় সে একটুখানি বেরোয়, আর তারপর হচ্ছে 10 থেকে 12 বছর পর তার হচ্ছে গ্রোথ শুরু হয়। কিন্তু সে যখন মাটির তলায় থাকে সে কিন্তু তার ভিত বা তার শিকড় সেটাকে মাটি অনেক গভীরে ঢুকিয়ে দেয়। তারপর যখন একটুখানি হয় তখন তাকে যখন উপড়ে ফেলানোর জন্য যদি কেউ চেষ্টা করে, দেখা যাবে যে তার ক্ষমতাই হচ্ছে তাকে উপড়ে ফেলবে। আর সে যখন বড় হয়ে যায় তখন সে হচ্ছে শক্ত করে ভিতটা ধরে দাঁড়িয়ে থাকে, কারণ তার মাটির ভেতরে অনেক দূর শিকড় ঢোকানো। হাজার প্রতিকূলতা আসলেও সে কিন্তু ভেঙে পড়বে না। তা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এরকমই হওয়া উচিত যে বীজটাকে সে মাটির তলায় পুঁতে দেওয়া উচিত, যার শিকড় হচ্ছে অনেক দূর পর্যন্ত থাকবে এবং পরবর্তীকালে যদি হাজার ঝড় বৃষ্টি আসুক তাতে সেই যে প্রকৃত শিক্ষার্থী বা যে শিক্ষা গ্রহণ করছে সে যাতে ভেঙে না পড়ে। আজকালকার মানে বেসিক এবং সবচেয়ে বড় ডিপ্রেশনের কারণ হচ্ছে এই নাম্বার না পাওয়া। স্কুলে সে কম নাম্বার পেয়েছে, বাড়িতে তাকে গৃহশিক্ষক তাকে কথা শোনাচ্ছে, স্কুলের শিক্ষকরাও তাকে কথা শোনাচ্ছে, বাবা মা তো আছেই, যে কিছু না পারুক চাই না পারুক আগে তাকে খানিক পিটিয়ে পুটিয়ে নিয়ে তারপর হচ্ছে তাকে সেই বিষয়টা নিয়ে জোর জবরদস্তি করে তাকে মুখস্থ করানো। আস্তে আস্তে সে মানে 2-3 বার যখন এই ঘটনা ঘটে যায়, 4বার তার এই বিষয়ের প্রতি বিতৃষ্ণা আসে এবং এবং সেই শিক্ষক এবং এই শিক্ষা ব্যবস্থার প্রতি তার একটা অনীহা চলে আসে। সে পড়াশুনো করে ঠিকই, কিন্তু সেটা ভালোবেসে না, সেটা জোর করে একটা নাম্বার পাওয়ার জন্য এবং নিজেকে টাকা উপার্জন করা একটা মেশিনের মতো তৈরি করার জন্য সে হচ্ছে পড়াশোনা করে। কিন্তু যারা ভালোবেসে পড়াশোনা করে, মন থেকে পড়াশোনা করে, তারা কিন্তু টাকা উপার্জনের জন্য তারা চেষ্টা করে না। তারা সমাজকে আরও কী করে স্মুথ এবং সহজভাবে এবং সমাজে কী করে উন্নতি হয় তার চেষ্টাই করে। সমাজের প্রতি কন্ট্রিবিউশন আমাদের মানে একজন শিক্ষার্থী হিসেবে কতটা আছে জানি না, একজন মানুষ হিসেবে কতটা আছে তাও জানি না, কিন্তু একজন প্রকৃত শিক্ষক বা প্রকৃত শিক্ষার্থী হিসেবে সমাজের প্রতি কন্ট্রিবিউশন তার 100% থাকে। কেননা সে জানে তার এই শিক্ষাগত গুণটাকে সমাজের ভালো কাজের জন্যই সে লাগাবে এবং দেশের উন্নতি, মানুষের উন্নতি, জাতির উন্নতি, এইটাই হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। নাম্বার জাস্ট এ নাম্বার, যে 100-200 এগুলো হচ্ছে জাস্ট কাউন্ট করার জন্য। এগুলো দিয়ে আমাদের জীবনে বা আমাদের ভ্যালু বা যোগ্যতা কোনোদিনও বিচার হয় না। আর যারা এই নাম্বার দিয়ে যোগ্যতা বিচার করতে আসে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা জীবনে নিজেরাই ফেলিয়ার, তাই জন্য আপনারা এই নাম্বার দিয়ে বা এই নাম্বারের মাধ্যমে আপনারা পরে কাউকে জাজ করতে আসেন। আর জাজ যখন করতে গিয়ে দেখেন যে সে হচ্ছে আপনার থেকেও কমা, যেটা আপনার ফেলিয়ার হিসাবে আপনি ব্যর্থ সেটা না স্বীকার করে আপনি দোষটা তার ঘাড়ে চাপিয়ে দিয়ে এবং তাকে সমাজের কাছে ছোট করে একটা বিলিগিচ্ছির ব্যাপার ঘটিয়ে দিয়ে সেখান থেকে চলে যান। গৃহশিক্ষকের যোগ্য একজন প্রকৃত শিক্ষক থেকে একজন মানে সামান্য টাকা আয় করার জন্য শিক্ষকের, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বা আমার কথা খারাপ লাগলে এটাই বাস্তব, যে আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা থেকে আমি উদাহরণ দিচ্ছি যে আমাকে একজন প্রকৃত শিক্ষকের থেকে
আমাকে বাড়িতে পড়াতে সে হচ্ছে যে শিক্ষক, যে মাস গেলে সামান্য টাকা পাবে, তার তার যোগ্যতা বেশি, না আমার যে প্রকৃত শিক্ষক, যে মানে দিন রাত এক করে খেটে সে স্কুলে গিয়ে পড়াচ্ছে, তার যোগ্যতা বেশি? তা এই কোশ্চেনটা থেকেই গেল যে শিক্ষক বড় না গৃহশিক্ষক বড়। এই প্রশ্নের উত্তর যদি কেউ জানে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তীকালে বা পরবর্তী দিন আমি অন্য বিষয়ে অন্য কিছু নিয়ে আলোচনা করব। আর আমার কথা যদি কারোর খারাপ লাগে বা আমার কথায় কেউ যদি আহত হন, তাহলে আমি দুঃখিত। এটা জাস্ট আমার জীবনে ঘটে যায় এবং আমার মনে হয় হলো যে বলা উচিত, তাই আমি বলেছি। এটা এই জন্য কাউকে আমি আঘাত করছি না বা কাউকে আমি দোষী সাব্যস্ত করছি না। যদি কারো আঘাত লাগে বা মনে হয় যে আমার এই কথাগুলো খারাপ লেগেছে, তাহলে আমি তার কাছে ক্ষমা প্রার্থী এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। নমস্কার।